বিসমিল্লাহ। আমাদের এই যে লেকচার 14 আজকে আমরা প্রপার্টিস অফ ম্যাটার, এটা লাস্ট লেকচারটা। গতদিন পর্যন্ত আমি আপনাদেরকে যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে আপনার কোনো একটা জায়গায় পৃষ্ঠটান রিলেটেড কি কি রকম প্রবলেম হতে পারে, পৃষ্ঠটান রিলেটেড সবকিছু গতদিন পড়েছিলাম। এখন আজকে আমি শুরু করব পৃষ্ঠটানের জন্য যে কাজটা হয় সেই কাজ দিয়ে। সো আমাদের আজকের প্রথম টপিক হবে পৃষ্ঠটান জনিত কৃতকাজ। সো প্রথম টপিক হবে পৃষ্ঠটানজনিত কৃতকাজ, ওয়ার্ক ডান ডিউ টু সারফেস টেনশন। পৃষ্ঠটানজনিত কৃতকাজ। এইখানে যে কৃতকাজ ডব্লিউ সবসময় হচ্ছে টি ইন্টু ডেলে, অলওয়েজ। পৃষ্ঠটান এবং ক্ষেত্রফলের পরিবর্তন থেকে আমাদের কি আসে? কৃতকাজ আসে। আমি এটা ডেরিভেশন এখন আর যাচ্ছি না, দরকার নেই। আমরা সিনারিও গুলা দেখবো, একটা একটা করে সিনারিও দেখবো। এখন সিনারিও দেখার আগে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এক নাম্বার হচ্ছে অনেকগুলি ফোঁটা একত্রিত হলে বা জোড়া লাগালে শক্তি নির্গত হয়। আপনি যখন অনেকগুলো ফোঁটাকে একসাথে নিয়ে আসতেছেন বা জোড়া লাগাচ্ছেন, তখন ওখান থেকে শক্তিটা কি হচ্ছে? বের হয়ে আসতেছে। আর যখনই শক্তি নির্গত হচ্ছে তখন তাপমাত্রা বাড়ে। আর যদি একটি বড় ফোঁটাকে ভেঙে অনেকগুলি ক্ষুদ্র ফোঁটায় পরিণত করেন, তাহলে শক্তি শোষিত হবে বা তাপমাত্রা কমবে। এই দুইটা ইনফরমেশন সব সময় মাথায় রাখবেন। এটা কেমিস্ট্রির সঙ্গে রিলেটেড, যে আপনি যখন বন্ধন ভাঙতে যাচ্ছেন, বন্ধন ভাঙতে গেলে অ্যাকচুয়ালি শক্তি দিতে হচ্ছে, আর যখন বন্ধন তৈরি হয় তখন শক্তিটা বের হয়ে আসে। এবার তাহলে আমরা একটা একটা করে সিনারিও দেখি। এন সংখ্যক আর ব্যাসার্ধের পানির ফোঁটা একত্রিত হয়ে একটি আর ব্যাসার্ধের বড় ফোঁটায় পরিণত হলে, আমি এন সংখ্যক আর ব্যাসার্ধের পানির ফোঁটা একত্রিত করে একটা বড় আর ব্যাসার্ধের বড় ফোঁটায় পরিণত করছি, তখন অ্যাকচুয়ালি যে কৃতকাজ ডব্লিউটা হবে ডব্লিউ ইকুয়ালস টু টি ইন্টু ডেল এ। এখন একটা জিনিস খেয়াল রাখেন, আমি এখানে কৃতকাজের মানটা নির্ণয় করছি। সো সব সময় আমি বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলকে বিয়োগ করব। অলওয়েজ মাথায় রাখবেন, অনেকগুলি ফোঁটার ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল একটা বড় ফোঁটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল থেকে সবসময় কি হবে? বেশি হবে। তাহলে এইখান থেকে আমি অ্যাকচুয়ালি ডাব্লিউ সমান টি এন ইন্টু ফোর পাই আর স্কোয়ার মাইনাস ফোর পাই আর স্কোয়ার পাচ্ছি। এখন কোশ্চেন হচ্ছে ছোট আর আর বড় আর এর মধ্যে সম্পর্কটা কোথায়? তাহলে
n ইন্টু 4/3 পাই আর কিউব ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। অনেকগুলি ছোট ফোঁটার আয়তন, এটা মিলেই তো একটা বড় ফোঁটার আয়তন হবে। তাহলে আর ইকুয়ালস টু কিউবিক রুট এন আর। এটা হচ্ছে, আমি যদি আর ব্যাসার্ধের পানির ফোঁটা একত্রিত হয়ে একটা বড় আর ব্যাসার্ধের বড় ফোঁটায় পরিণত হয়। এখন যদি উল্টা কাজ করি, আমি যদি আর ব্যাসার্ধের একটা ফোঁটা নেই, আমি এখন আর ব্যাসার্ধের কয়টা ফোঁটা নিব? একটা ফোঁটা। সো আর ব্যাসার্ধের একটি ফোঁটা ভেঙে ছোট আর ব্যাসার্ধের n সংখ্যক ফোঁটায় পরিণত করলে কৃতকাজ। দেখেন আমার কৃতকাজের মানের কিন্তু কোনো চেঞ্জ হবে না, মানটা কি থাকবে? মানটা একই থাকবে। কৃতকাজের মানের কোনো চেঞ্জ হবে না, মানটা একই থাকবে। তাহলে টি ইন্টু এন ইন্টু 4 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার। একটা জিনিস খেয়াল করেন, আমি বারবার এই জায়গায় রিপিটটা করি এই কারণে, আপনারা এক এক সিনারিওতে এক এক ইকুয়েশন মুখস্থ করে আপনাদের লাইফটাকে দুর্বিষহ করে ফেলেন। আমি আসলে পদার্থবিজ্ঞানে লাইফটাকে দুর্বিষহ করতে চাই না, আমি চাই আমাদের লাইফটা ইজি থাকুক। তাহলে লাইফটা যদি ইজি রাখতে হয়, আমি সিনারিও চেঞ্জের সঙ্গে সঙ্গে সবসময় ইকুয়েশন চেঞ্জ করতে হবে এরকম কথা নেই। জিনিসটা দেখেন, আমি যখন বড় ফোঁটাকে ভেঙে ছোট ফোঁটায় পরিণত করছি, যে পরিমাণ কাজ হবে, অনেকগুলি ছোট ফোঁটাকে জোড়া লাগিয়ে একটা বড় ফোঁটায় পরিণত করতে কিন্তু একই পরিমাণ কাজ হচ্ছে, কাজের পরিমাণটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু এক জায়গায় শক্তিটা কি হচ্ছে? শোষিত হচ্ছে, আরেক জায়গায় শক্তিটা নির্গত হচ্ছে। সো এই যে দেখেন, আমি কাজের ইকুয়েশন ডাব্লিউটা একই রেখে দিছি, কিন্তু এই যে ডান পাশে দুইটা স্টার মার্ক দিয়ে বলে দিচ্ছি কখন শক্তিটা বের হয়ে আসবে, কখন শক্তিটা বাইরে থেকে ভিতরে ঢুকবে। এখন এই টাইপ ম্যাথগুলার ক্ষেত্রে তাপমাত্রার যে পরিবর্তন আছে, তাপমাত্রার কতটুকু পরিবর্তন হবে সেটা যদি জিজ্ঞেস করা হয়, সো অনেকগুলি পানির ফোঁটা একত্রিত করা হলে বা একটি বড় ফোঁটা ভেঙে অনেকগুলি ক্ষুদ্র ফোঁটায় পরিণত করা হলে যদি তাপমাত্রার পরিবর্তন ডেল থিটা হয়, তাহলে তাপমাত্রার পরিবর্তনটা ডেল থিটা, সেক্ষেত্রে কিউ সমান এম এস ডেল থিটা, আবার কিউ সমান ডব্লিউ, যেখানে ডাব্লিউ সমান একটু আগে পাইছি টি ইন্টু এন ইন্টু 4 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার। এখন তাহলে এম এস ডেল থিটা ইকুয়ালস টু টি ইন্টু এন ইন্টু 4 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার। এইবার একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে আমরা যখন কাজ করতেছি পানির ফোঁটা নিয়ে, পানির ফোঁটা নিয়ে কাজ করার সময় খেয়াল করেন কখন তাপমাত্রা বাড়বে কখন তাপমাত্রা কমবে। যদি অনেকগুলি ফোঁটা একত্রিত করেন তাহলে তাপমাত্রা কি হবে? বাড়বে। সেটা কিন্তু এই যে আগের স্লাইডে ফেরত যাই, দেখেন তো
এখানে কি বলছি, অনেকগুলি ফোঁটা একত্রিত হলে বা জোড়া লাগালে শক্তি নির্গত হয়, তাপমাত্রা কি হবে, বাড়বে। আর একটা ফোঁটাকে ভেঙে অনেকগুলা ফোঁটায় পরিণত করলে শক্তি শোষিত হবে বা তাপমাত্রা কমবে। তাহলে আপনার ডেল থিটার প্লাস মাইনাস নিয়ে চিন্তা করার কোনো দরকার আছে? ভাইয়া ডেল থিটা কখন পজিটিভ হবে, ডেল থিটা কখন নেগেটিভ হবে, অলরেডি বলে দিছি আপনাকে যে যদি আমি অনেকগুলি ফোঁটাকে একত্রিত করি সেক্ষেত্রে শক্তিটা নির্গত হয়ে আসবে, তাপমাত্রা কি হবে, বাড়বে। তাহলে আপনি চাইলে ডেল থিটা এইখানে পজিটিভ বলতে পারেন। আর যখন আপনি একটা বড় ফোঁটাকে ভেঙে অনেকগুলা ছোট ফোঁটায় পরিণত করতেছেন তখন শক্তি শোষিত হবে বা তাপমাত্রা কমবে। তাপমাত্রা কমা মানে কি, ডেল থিটা নেগেটিভ হবে। দেখেন থিওরি থেকে সব পাওয়া যাচ্ছে, সবকিছু ম্যাথমেটিক্যালি সলভ না করলেও চলছে। গেল 2টা পয়েন্ট। এখন আসেন, আমার যদি এখানে পানির ফোঁটা না হয়ে সাবান পানির বুদবুদ হয়, জিনিসটা সিম্পলি খেয়াল করেন, সাবান পানির বুদবুদ, সাবান পানির লেয়ারের জন্য গত ক্লাসে আপনাদেরকে আমি সুন্দর মতো বুঝাইছি কয়টা সারফেস থাকে, 2টা সারফেস বা পৃষ্ঠতল থাকে। তাহলে সাবান পানির বুদবুদে যেহেতু 2টা সারফেস বা পৃষ্ঠতল, 3 নাম্বার, সাবান পানির বুদবুদের ক্ষেত্রে পৃষ্ঠতল 2টি, সুতরাং n সংখ্যক r ব্যাসার্ধের সাবান পানির বুদবুদ একত্রিত হলে কৃত কাজ W ইকুয়ালস টু 2t। কেন 2 আসলো, কারণ হচ্ছে আমার অ্যাকচুয়ালি কয়টা সারফেস, 2টা সারফেস বা 2টা পৃষ্ঠতল, 2টা সারফেস বা পৃষ্ঠতল ধরে বলে আমরা 2 দিয়ে গুণ করে দিছি। গেল মাত্র 3টা সিনারিও, আরো অনেকগুলো সিনারিও আছে। আমি আপনাদেরকে যতগুলা সম্ভাব্য সিনারিও হতে পারে পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় সব একটা একটা করে লিখে দিব। আপনারা শুধু সিনারিও গুলা মনে রাখবেন, ইনশাল্লাহ যে কোনো ম্যাথ আসলে পেরে যাবেন। সো 3 নাম্বার গেল, এবার 4 নাম্বার সিনারিতে আসি। এখন দেখেন, আর ব্যাসার্ধের একটি সাবান পানির বুদবুদ ফুলাতে কৃত কাজ। আপনার শুরুতে কোনো ব্যাসার্ধ নাই, সাবান পানির কোনো বুদবুদ নাই, আপনি ফু দিয়ে একটা সাবান পানির বুদবুদ তৈরি করবেন। তাহলে যখন ফু দিচ্ছেন আপনার মুখ থেকে বাতাস বের করতেছেন, তাহলে একটা কাজ করতেছেন না আপনি? সুতরাং আপনি যখন ফু দিচ্ছেন আপনার মুখ থেকে বাতাস বের করতেছেন, আপনি অ্যাকচুয়ালি একটা কাজ করতেছেন। তাহলে ডাব্লিউ, আর ব্যাসার্ধের একটা সাবান পানির বুদবুদ ফুলাতে কৃত কাজ, ডাব্লিউ ইকুয়ালস টু 2t ইন্টু 4πr² -0। কেন 0 এটা বুঝতে শিখেন, কারণ আমার শুরুতে কোনো ক্ষেত্রফল ছিল ছিল না, শূন্য অবস্থা থেকে একটা বুদবুদ তৈরি করছি। তাহলে 8πr²t, 4 গেল 5। ধরেন আপনি একটা সাবানের বুদবুদ তৈরি করছেন, ফুলাচ্ছেন। আমরা যে বাচ্চা বেলায় বুদবুদ ফুলাইতাম, বাচ্চা বেলায় কি এখনো তো ফুলানো যায়, আমরা এখনো কি বাচ্চা থেকে খুব বেশি বড় হয়েছি, হই নাই তো। সো অ্যাকচুয়ালি আপনি যদি সাবান পানির বুদবুদ ফুলাইতে যান, ধরেন আপনি মোটামুটি একটা ব্যাসার্ধে ফুলাইছেন, পাশ থেকে কেউ একজন বলল যে ভাইয়া বা আপু আপনি আরেকটু বড় করেন না। তো আমি ফুলাচ্ছি, আমাকে কেউ একজন বললো ভাইয়া বুদবুদটা আরেকটু বড় করেন। তো আমি R1 ব্যাসার্ধ থেকে বুদবুদটাকে R2 ব্যাসার্ধে ফুলাবো, সেই ক্ষেত্রে কৃত কাজ কত হবে? সুতরাং পরের সিনারিওটা হচ্ছে R1 ব্যাসার্ধের একটি সাবান পানির বুদবুদ আরো ফুলিয়ে
R2 ব্যাসার্ধের বুদবুদে পরিণত করতে কৃতকাজ। R2 ব্যাসার্ধের বুদবুদে পরিণত করতে কৃতকাজ। W cos to 2t 4 pi R2 square minus 4 pi R1 square। ওকে, গেল 6। 6 নাম্বারটা একেবারে প্র্যাকটিক্যাল একটা সিনারিও। কিরকম প্র্যাকটিক্যাল সিনারিও সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। ধরেন আপনারা ওই যে যখন সাবান পানির বুদবুদটা তৈরি করেন, কি করেন? একটা রিং এর মাঝখানে সাবান পানির পর্দাটা তৈরি করেন। আমরা একটা বৃত্তাকার রিং এর মধ্যে সাবান পানির পর্দাটা তৈরি করি। তাহলে এই বৃত্তাকার রিং এ একটা সাবান পানির পর্দা তৈরি করতে অ্যাকচুয়ালি যে কৃতকাজ করতে হবে সেটা আমরা জানতে চাই। সুতরাং আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার রিং এর অভ্যন্তরে আর ব্যাসার্ধের বৃত্তাকার রিং এর অভ্যন্তরে সাবান পানির পর্দা তৈরিতে কৃতকাজ। আমি একটু ডায়াগ্রামটা কি বুঝবেন। ধরেন একটা বৃত্তাকার রিং এরকম, এই রিংটার ব্যাসার্ধ হচ্ছে আর। এই রিং এর ভিতরে আমি একটা সাবান পানির লেয়ার তৈরি করব। এই রিংটার ভিতরে ধরেন একটা সাবান পানির লেয়ার বা পর্দা তৈরি করব। তাহলে এই লেয়ার বা পর্দার সাবান পানির পর্দা হলেই ক্ষেত্রফল থাকবে দুইটা। কেন দুইটা ক্ষেত্রফল? বাম দিকেও বাতাস আছে, ডান দিকেও বাতাস আছে। আমরা অ্যাকচুয়ালি পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেখতেছি, তাহলে দুটো পৃষ্ঠতলের ক্ষেত্রফল আছে। সুতরাং যেহেতু দুটো পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আবারও 2t, আর এখানে পাই আর স্কোয়ার। তাহলে 6টা গেল। 7 নম্বর, এ বাহু বিশিষ্ট একটি বর্গাকার রিং এর ভেতর সাবান পানির পর্দা তৈরিতে কৃতকাজ। তাহলে বর্গাকার রিং হয়ে গেছে, তাহলে ক্ষেত্রফল এ স্কোয়ার, ডাব্লিউ কস টু 2t ইন্টু এ স্কোয়ার। আর ফাইনালি আরো একটা সিনারিও, এ বাহু বিশিষ্ট একটি তারের তৈরি ফ্রেমে, এটা হচ্ছে ঘনক আকৃতির ফ্রেম। এ বাহু বিশিষ্ট একটি তারের তৈরি ঘনক আকৃতির ফ্রেমে সাবান পানির পর্দা তৈরিতে কৃতকাজ। দেখেন আমার বর্গাকার রিং, 6টা বর্গাকার রিং এক হয়ে একটা ঘনক আকৃতির ফ্রেম তৈরি করবে। তাহলে 6 ইন্টু 2t ইন্টু এ স্কোয়ার, মানে 12 এ স্কোয়ার ইন্টু টি। সো কৃতকাজ সংক্রান্ত মোটামুটি যদি এই যে 7টা 8টা সিনারিও আছে মাথায় থাকে, আপনাকে ইনশাল্লাহ আর কেউ কোনো কিছুতে আটকাতে পারবে না। সো এটা গেল হচ্ছে পৃষ্ঠটানের সঙ্গে কার সম্পর্ক? কৃতকাজের সম্পর্ক। ওকে, এখন আমরা যেটা শুরু করব আজকে নেক্সট, সেটা হচ্ছে স্পর্শ কোণ।
সো স্পর্শ কোণ কি জিনিস, কন্টাক্ট অ্যাঙ্গেল কি জিনিস, এটা কখন কিরকম হবে সব দেখব। স্পর্শ কোণ, কন্টাক্ট অ্যাঙ্গেল। সো এই স্পর্শ কোণটা কখন ধনাত্মক হবে, কখন অ্যাকচুয়ালি এটা সূক্ষ্মকোণ হবে, কখন স্থূলকোণ হবে, এগুলোর আগে জরুরি হচ্ছে এইটা জানা স্পর্শকোণটা কোথায় তৈরি হয়। আমি ডেফিনেশন আপনাদেরকে খুব জোর দিয়ে পড়াই এই কারণে, ডেফিনেশন থেকে কিন্তু এমসিকিউ গুলা ডিইউতে থাকবে। সো তরল পদার্থের পৃষ্ঠে অঙ্কিত স্পর্শক তরলের ভিতরে কঠিনের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে স্পর্শকোণ বলে। দেখেন, তরল পদার্থের পৃষ্ঠে অঙ্কিত স্পর্শক তরলের ভিতরে কার সাথে, কঠিনের সাথে যে কোণ উৎপন্ন করে। খেয়াল করেন, ধরেন এটা হচ্ছে কাঁচ এবং পানি, এটা কাঁচ, কাঁচের মধ্যে পানি রাখছেন, এই যে, তাহলে আমি স্পর্শক আঁকবো কোথায়, তরল পৃষ্ঠে, তরল পৃষ্ঠে অঙ্কিত স্পর্শক, এই যে তরল পৃষ্ঠে অঙ্কিত স্পর্শক কার ভিতরে, তরলের ভিতরে, কার সঙ্গে, কঠিনের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটা স্পর্শক কোণ। আর যদি এটা হচ্ছে কাঁচ নলে পানি, এখন এইখানে পানি কি কাঁচকে ভিজায় না, তাহলে তরল কঠিনকে ভিজালে বা আসঞ্জন বল যদি থাকে, স্পর্শ কোণটা হবে সূক্ষ্মকোণ। আমার যদি কাঁচনলের ভিতরে পানি রাখি, তরল যদি কঠিনকে ভিজায় বা আসঞ্জন বল থাকে, তাহলে স্পর্শকোণটা কি হবে, সূক্ষ্মকোণ হবে। আর যদি তরল কঠিনকে না ভিজায়, লাইক পারদ, পারদ সে কাঁচনলকে ভিজাইতে পারতেছে না, এই যে লাইক দিস। এখন আবারও স্পর্শক আঁকবো তরল পৃষ্ঠে, আঁকলাম, এইটা তরলের ভিতরে কার সঙ্গে, কঠিনের সঙ্গে যে কোণ উৎপন্ন করতেছে সেই কোণটা হচ্ছে আমার স্পর্শ কোণ থিটা, এবং এটি স্থূল কোণ অবটিউজ অ্যাঙ্গেল হচ্ছে। সো আমার যদি কোন রকম আসঞ্জন বল থাকে, অ্যাডহেসিভ ফোর্স থাকে, তাহলে স্পর্শ কোণটা হবে অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ। আর যদি আমার এখানে কাঁচ নলের ভিতর পারদ রাখি, তাহলে দেখেন এখানে তরল কি কঠিনকে ভিজাতে পারছে, পারছে না। তরল কঠিনকে না ভিজালে বা আসঞ্জন বল যদি না থাকে, স্পর্শ কোণ স্থূল কোণ হবে, অবটিউজ অ্যাঙ্গেল। সেগুলো এমসিকিউ ইনফরমেশনের জন্য আপনার
কখন কন্টাক্ট অ্যাঙ্গেলটা কি হবে সেটা জানা জরুরি। এখন এই স্পর্শকোণের কনসেপ্ট থেকে আমাদের অ্যাকচুয়ালি যেটা আসে সেটা হচ্ছে কৈশিক নল ও কৈশিকতা। কৈশিক নল ও কৈশিকতা। কৈশিক নল হচ্ছে ক্যাপিলারি টিউব, আর কৈশিকতা হচ্ছে প্রপার্টিটা ক্যাপিলারিটি। এখন এইখানে আপনাদের যেটা মনে রাখতে হবে কৈশিক নলের যে থিওরিতে কি কি জিনিসপত্র মনে রাখতে হবে সেটা বুঝিয়ে দিচ্ছি। ধরেন আপনি আর ব্যাসার্ধের একটা কৈশিক নল নিছেন, কি ব্যাসার্ধের? আর ব্যাসার্ধের। এর মধ্যে তরল পদার্থ, এই যে তরল পদার্থ ধরেন এই উচ্চতায় উঠছে। এখন ভালো মতো অবজার্ভ করেন কোন কোন জিনিস খুব ইম্পর্টেন্ট। ধরেন একটা পাত্রে নলটা রাখছেন, পাত্রে পানি আছে এইরকম, পানিটা যে উচ্চতায় উঠতেছে, উচ্চতা এইচ, এই যে দেখেন পাত্রের উচ্চতা, পাত্রের পানির তল থেকে অ্যাকচুয়ালি পানির যে লোয়ার সারফেসটা আছে এটাকে বলা হয় মিনিসকাস, বা এই যে অবতল যে সারফেসটা, এই লোয়ার পয়েন্ট পর্যন্ত উচ্চতা এইচ। আমার উচ্চতাটা হায়ার পয়েন্ট পর্যন্ত না, উচ্চতাটা এই যে দেখেন ডায়াগ্রামেটিক্যালি খেয়াল করেন এই পয়েন্ট পর্যন্ত উচ্চতাটা এইচ। এখন এইখানে আমার জিনিসটাকে আমি এনলার্জ করব, কিছু জিনিসপত্র এনলার্জ করে করে আমি দেখিয়ে দিব যে এগুলার ইকুয়েশন গুলো খেয়াল রাখবেন। আমার এইখানে স্পর্শক যদি আঁকি, স্পর্শক বরাবর একটা টান বল টি কাজ করতেছে, টি। তাহলে ভিতরে স্পর্শকোণ যদি থিটা হয়, টি এর দুটো উপাংশ থাকবে, একটা হচ্ছে এটা থিটা হলে এটাও থিটা, টি কস থিটা, আর বাড়ির দিকে টি সাইন থিটা। এখন দেখেন টি সাইন থিটা গুলা হরিজন্টাল কম্পোনেন্ট গুলা সব সময় কি হবে? নাকচ হয়ে যাবে। তাহলে লব্ধি ঊর্ধ্বমুখী বল, খাড়া উপরের দিকে যে বলটা কাজ করতেছে বা লব্ধি যে ঊর্ধ্বমুখী বল হচ্ছে সেটা কত হবে একটু খেয়াল করি। দেখেন আমার এই যে নলটার মধ্যে টি কস থিটা হচ্ছে একক দৈর্ঘ্যে কাজ করে। তাহলে 2 পায়ের পরিধি জুড়ে পানিটা লেগে আছে, এই যে দেখেন পানিটা এখানে কিন্তু এইখানে আছে হচ্ছে এই যে এইভাবে। নলের গায়ে পানিটা কত পরিধিতে লেগে আছে? 2 পাই আর পরিধিতে লেগে আছে। তাহলে এটা যদি আর ব্যাসার্ধ হয়, 2 পাই আর পরিধি বা পরিসীমা ইনটু একক দৈর্ঘ্যে বল টি কস থিটা। তাহলে টোটাল লব্ধি ঊর্ধ্বমুখী বল কত হবে? 2 পাই আর কস থিটা হবে। এই 2 পাই আর কস থিটা অ্যাকচুয়ালি এক্সট্রা যে পানিটা আছে, এক্সট্রা পানির ওজনটা নাকচ করবে। তাহলে এক্সট্রা পানি কতটুকু? এই যে এইখানে যে এক্সট্রা পানি আছে, সো পাত্রের পৃষ্ঠতল হতে উপরে উঠে থাকা পানির ওজন নাকচ হবে এই লব্ধি ঊর্ধ্বমুখী বল দ্বারা। তাহলে এই 2 পাই আর টি কস থিটা ইকুয়ালস টু ওজন mg। কিন্তু এই ওজনটুকু কোন ওজনটুকু? অতিরিক্ত যে পানিটুকু কোথায় উঠে আছে? নলের মধ্যে উপরে উঠে আছে। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি যেটা পাবো টি ইকুয়ালস টু আর ইন্টু এইচ প্লাস আর বাই 3 রো জি ডিভাইডেড বাই 2 কস থিটা। এটা হচ্ছে অ্যাকচুয়াল মডেল। এখন যদি খুব সরু কাচ নল হয়, খুব সরু নল হয়, তাহলে এইচ মাচ মাচ গ্রেটার দেন আর, তখন টি ইকুয়ালস টু আর এইচ রো জি বাই 2 কস থিটা বলা চলবে। আর যদি আমার পানি ও কাচ হয়,
বিশুদ্ধ পানি ও কাচের জন্য স্পর্শকোণ থিটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে টি ইকুয়ালস টু আর এইচ রো জি ডিভাইডেড বাই 2 ইন্টু কস 0 ডিগ্রি মানে 1 আর এইচ রো জি ডিভাইডেড বাই 2, এটা পাওয়া যাবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে তাহলে আমরা এই যে এইচ ইকুয়ালস টু কত পাবো, 2t cos থিটা ডিভাইডেড বাই আর রো জি পাবো। সো ইকুয়েশন গুলা মনে রাখি। তাহলে এই যে ইকুয়েশন গুলা আছে, এই ইকুয়েশন গুলার ব্যবহার কোথায় দেখব? সো আমরা ইকুয়েশনের ব্যবহারে যাই। ভিন্ন ব্যাসার্ধের দুইটি কাচনল একটি পাত্রে পানিতে ডুবালে নল দুইটিতে পানির লেভেলের পার্থক্য বা একটি ইউ আকৃতির কাচনলের দুই বাহুর ব্যাসার্ধ ভিন্ন হলে বাহু দুইটিতে পানির উচ্চতার পার্থক্য। সো এখানে দুইটা টাইপের ম্যাথ হতে পারে, আমি দুইটা টাইপের ম্যাথ একবারে ডিসকাস করে দিচ্ছি। এখন খেয়াল করেন, এই ম্যাথগুলা বোথ ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং দুই জায়গায় এখন আসতে পারে। কিভাবে? ভার্সিটিতে আপনার রিটেন এক্সামে রিটেন কোশ্চেন হিসেবে আসতে পারে, আর ইঞ্জিনিয়ারিং এ তো আল্লাহর নাম নেই, ইঞ্জিনিয়ারিং যে কোনো কোশ্চেনই তো করা যায়। সো ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো কথা নাই। অ্যাকচুয়ালি ভার্সিটির যে এক্সাম আছে সেখানে রিটেন সেগমেন্টে কিন্তু এই কোশ্চেন দিয়ে দেওয়াটা অস্বাভাবিক কিছু না, এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন। তাহলে আমার এখানে উচ্চতার যে পার্থক্য হবে সেটা খুব ইজিলি বের করা যাবে। h ইকুয়ালস টু 2t cos থিটা ডিভাইডেড বাই r1 রো জি, এটা h1, আর h2 2t cos থিটা ডিভাইডেড বাই r2 রো জি। তাহলে ডেল এইচ হবে h1 এবং h2 এর উচ্চতার পার্থক্য। খেয়াল করেন আমি পরম মান চিহ্ন কেন দিয়ে দিচ্ছি, আমি তো জানি না কোনটা বড় কোনটা ছোট, জানি না। সুতরাং আমার এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আমি যেটা করব সেটা হচ্ছে 2t cos থিটা ডিভাইডেড বাই রো জি কমন নেওয়া যায় 1/r1 মাইনাস 1/r2। তাহলে আমি নল দুইটায় পানির লেভেলের উচ্চতার পার্থক্য পাচ্ছি। এখানে আরেক টাইপের ম্যাথ থাকে, সেই ম্যাথটা হচ্ছে 6 পা বিশিষ্ট পানির পোকা এরা পানির উপর কিভাবে দাঁড়িয়ে থাকে। দেখেন আমি গত ক্লাসে একটা জিনিস খুব ক্লিয়ারলি আপনাদেরকে বলছিলাম, যতক্ষণ পর্যন্ত ডুবে না যাবে ততক্ষণ পর্যন্ত প্লবতা আসবে না। প্লবতা আসতে হলে আগে ডুবাইতে হবে। যতক্ষণ ভেসে আছে প্লবতা নাই, পৃষ্ঠটান আছে। যখন ডুবে গেছে তখন অ্যাকচুয়ালি প্লবতা চলে আসছে। তাহলে একটা মশা বা একটা পানির পোকাগুলোর নর্মাল নাম হচ্ছে ওয়াটার স্ট্রাইডার। আপনারা যদি হচ্ছে একটু কেয়ারফুলি খেয়াল করেন, ড্রেনের দিকে তাকানো আসলে ঠিক হবে না, তারপরেও যদি যান কোনো ড্রেনের আশেপাশে সাবধানে যান, ড্রেন আবার পড়ে যান না।
দেখবেন ড্রেনের পানির উপরে অনেক পোকা বসে আছে। সো অবশ্য বাংলাদেশের ড্রেনে মানে অ্যাকচুয়ালি পানি নাই, সেখানে আছে পুরোটাই ময়লার স্তূপ। সো আসলে এটা ভালো এক্সাম্পল হচ্ছে না। আপনার যেকোনো জায়গায় পানির উপরে দেখবেন মশা বা অন্য পোকা বসে থাকতে পারে। ওরা কিন্তু অ্যাকচুয়ালি ডুবে যাচ্ছে না। ওরা পৃষ্ঠ টানের জন্য সারফেসের উপরেই আছে। তাহলে এই যে সারফেসের উপরে যে আছে, প্লবতা কিন্তু কাজ করতেছে না। আচ্ছা আরো ভালো এক্সাম্পল দেই। আপনি আপনার চুলের একটা ছোট্ট অংশ নিবেন। ছোট্ট একটা অংশ, বেশি বড় নেওয়ার দরকার নেই। চুলটাকে কুচি মানে হচ্ছে একটু কেচি দিয়ে অল্প একটা অংশ কেটে পানির উপরে আস্তে করে রাখবেন। দেখবেন ও ডুবে যাচ্ছে না, ও ভেসে আছে। তাহলে যেহেতু ডুবে যাচ্ছে না, প্লবতা কাজ করতেছে না। কে কাজ করতেছে? অনলি পৃষ্ঠটান কাজ করতেছে। তাহলে পৃষ্ঠটান কাজ করার কারণে বস্তুটা পানির উপর ভেসে আছে। সুতরাং পানির পোকা পানির উপরে ভেসে থাকলে ৬ পা বিশিষ্ট একটি পানির পোকা পানির উপর ভেসে থাকলে ও পোকার পায়ের তলা গোলক আকৃতির হলে। একটা ৬ পা বিশিষ্ট পানির পোকা পানির উপর ভেসে আছে, পোকার পায়ের তলাটা হচ্ছে গোলক আকৃতির। সেক্ষেত্রে খেয়াল করেন, এই যে পোকার পায়ের তলা গোলক আকৃতির, এটা একটা গোলক। তাহলে পানি পোকার পায়ের তলা এইভাবে লেগে আছে, চারপাশেই পানি ভাবে লেগে আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে এই যে স্পর্শকোণ যদি থিটা হয়, তরলের ভিতরে কঠিনের সঙ্গে যে কোণ, এটা কি স্পর্শকোণ থিটা না? তাহলে থিটার ঊর্ধ্বমুখী যে উপাংশ এটা টি, ঊর্ধ্বমুখী উপাংশ টি কস থিটা, টি কস থিটা। তাহলে এই যে পোকার পায়ের চারপাশের পরিধি কত? 2 পাই আর। তাহলে লব্ধি ঊর্ধ্বমুখী বল, লব্ধি ঊর্ধ্বমুখী বল। একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি একটা পা নিয়ে হিসেব করি, একটা পা নিয়ে হিসেব করলে 2 পাই আর টি কস থিটা, এটা একটা পায়ের জন্য। এখন একটা পা ওজনের 6/1 বিয়ার করবে mg/6, এটা হচ্ছে একটি পায়ের জন্য হিসেব করলে। আর আমি যদি 6 পায়ের জন্য হিসেব করি, 6টি পায়ের জন্য হিসেব করলে, তাহলে দেখেন 6 × 2 পাই আর টি কস থিটা ইকুয়ালস টু mg। দেখেন একটা পায়ে ঊর্ধ্বমুখী বল 2 পাই আর টি কস থিটা, তাহলে 6টা পা মিলে ঊর্ধ্বমুখী বল কত হবে? 6 × 2 পাই আর টি কস থিটা। এখন মোট ওজনটা এই 6টা পা দিয়ে কি হচ্ছে? ব্যালেন্সড হচ্ছে। তাহলে এই যে দেখেন, এই সবগুলা ডিটেলস গেল কিসের? কৌশিক নল, কৌশিকতা এবং পৃষ্ঠটানজনিত যে বলটা আছে সেইটার সঙ্গে স্পর্শ কোণ দিয়ে কোনো একটা বস্তুকে ব্যালেন্স করার হিসাব নিকাশ। ওকে, চলে গেল। নেক্সট যে টপিক এখানে আছে, আর দুইটা টপিক আছে এখানে আমাদের পড়ার মতো। অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করেন, আমি এই যে আপনাদেরকে আজকে কোনো কোশ্চেন লিখতেছি না, কারণ কি এগুলো প্রত্যেকটা এক একটা ম্যাথ। আমি এই যে আজকে শুরু থেকে যা যা পড়াচ্ছি আপনাদেরকে সিনারিও ওয়াইজ, প্রতিটা সিনারিও আসলে এক একটা ম্যাথ। সো অলরেডি দেখেন শুধুমাত্র পৃষ্ঠটানজনিত কৃত কাজে 8টা ডিফারেন্ট টাইপের ম্যাথ হইতে পারে, যে 8টা ডিফারেন্ট টাইপের ম্যাথ করে দিছি। শুধু ডেটা এনে দিতে হবে, আর কিছু না। তারপর স্পর্শ কোণে সাধারণত এমসিকিউ কোশ্চেন হয়, কখন অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ হবে, কখন অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ হবে, সেই জিনিসটা। এরপর কৌশিক নল ও কৌশিকতার থিওরিতে
পৃষ্ঠটান বের করতে বলতে পারে, উচ্চতা বের করতে বলতে পারে, উচ্চতার পার্থক্য বের করতে বলতে পারে। সো ইউ আকৃতির কাচনল হইতে পারে, দুইটা কাচনল হতে পারে, প্রত্যেকটা জিনিস আমি দেখাই দিলাম। সো আমি এই জন্য আলাদা করে আজকে আর ম্যাথ কোশ্চেন লিখতেছি না, কারণ এগুলো প্রত্যেকটাই ম্যাথ। ইভেন এই যে লাস্ট যে সিনারিওটা করলাম, 6 পা বিশিষ্ট একটা পানির পোকা, এটা হচ্ছে আমি যে বছর বুয়েট ভর্তি পরীক্ষা দেই ঠিক তার আগের বছর, তার মানে 2002 সালে বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন এটা। মানে আমি তো পরীক্ষা দিছি 2003 সালে, 2002 সালের বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন এটা। এবং আমি যখন প্রথমবার প্রশ্নটা সলভ করতে গেছিলাম, আমিও মগার মতো একটা ভুল করছিলাম। আমি এই যে দেখেন ধরে ধরে কেন বলতেছি, কারণ কোন কোন জায়গায় ভুল হতে পারে পরীক্ষার হলে সেগুলো আমাদের মাথায় রাখা দরকার। সো আমি কোথায় ভুল করছিলাম, আমি না 6 পা যে একটা প্রকার আছে সেটা ক্যালকুলেট করি নাই। আমি 2 পাই r t cos θ সমান mg দিয়ে খুব নাচতে নাচতে পরীক্ষা দিয়ে বাসায় চলে গেছিলাম। পরে যখন পরীক্ষার খাতা দিল দেখলাম ও মা আমার অঙ্ক তো ভুল হইছে। তখন খেয়াল হলো ও আচ্ছা, পোকা বাবাজির তো ঠ্যাং 2টা না 3টা না 6টা ঠ্যাং। সো এই জন্য আমি আলাদা করে দিছি যে যদি 1 পায়ের জন্য হিসাব করেন তাহলে লব্ধি ঊর্ধ্বমুখী বলটা ওজনের 6 ভাগের 1 ভাগকে ব্যালেন্স করবে। আর যদি 6 পায়ের জন্য হিসেব করেন তখন যে লব্ধি ঊর্ধ্বমুখী বলটা পোকার সম্পূর্ণ ওজনকে কি করবে, ব্যালেন্স করবে। ওকে, এখন চলে নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি। সো সান্দ্রতা কি জিনিস, সান্দ্রতা গুণাঙ্ক কি জিনিস, এগুলো এখন দেখব। সান্দ্রতা, দেখেন সান্দ্রতাটাকে আমরা কিচ্ছু না প্রবাহীর ঘর্ষণ হিসেবে দেখব। সান্দ্রতা হচ্ছে প্রবাহীর ঘর্ষণ। তাহলে প্রবাহীর একটা লেয়ারের সঙ্গে আরেকটা লেয়ার যখন চলতে চেষ্টা করবে তখন এই লেয়ার দুইটার মধ্যে সংশক্তি বলের কারণে সান্দ্রতার উদ্ভব হয়। তাহলে আমি একটু বুঝিয়ে বলতেছি, দেখেন প্রবাহীর এক স্তরের উপর দিয়ে আরেকটি স্তর চলার সময় স্তরদ্বয়ের মাঝে সংশক্তি বলের কারণে যে বাধাজনিত বলের উদ্ভব ঘটে তাকে সান্দ্রতা বলে। সো সান্দ্রতাটা হচ্ছে প্রবাহীর এক স্তরের সঙ্গে আরেক স্তরের অ্যাকচুয়ালি ঘর্ষণ বল। আমরা এখন সান্দ্রতার ডেফিনেশন পেয়ে গেছি। এইবার আমরা এই যে সান্দ্রতাটার জন্য আসলে কি কি জিনিসপত্র ঘটে একটা একটা করে বলবো। নাম্বার 1, বেশ কিছু ইস্যু আছে এখানে। ইস্যু নাম্বার 1, নলের গা বরাবর প্রবাহী স্তরের বেগ শূন্য। আপনি ধরেন কোন একটা কাঁচ নলের মধ্যে পানি প্রবাহিত করতেছেন, কাঁচ নলের মধ্যে কি প্রবাহিত করতেছেন, পানি। তাহলে নলের গায়ে প্রবাহী স্তরের বেগটা শূন্য হবে। কেন শূন্য হবে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। শূন্য হওয়ার পিছনের কারণটা খুব সিম্পল। পানি কাঁচনলকে ভিজিয়ে দিচ্ছে। এখন পানি যদি কাঁচনলকে ভিজায় সেক্ষেত্রে পানির সঙ্গে কাঁচনলের একটা কি বল আছে, আসঞ্জন বল আছে। এবং আমি আপনাদেরকে বলের সিকোয়েন্সটা পড়াইছি। পানি কাঁচনলে যে বলটা মানে তরল কঠিন বল, এটা তরল তরল বল থেকে বেশি,
সুতরাং কাঁচ নলে পানি আটকে গেছে, এই পানিগুলা কাঁচ নল থেকে আর মুভ করতে পারতেছে না, সরতে পারতেছে না। এই কারণে নলের গায়ে প্রবাহী স্তরের বেগ সবসময় কি হয়, শূন্য হবে। এটা হচ্ছে 1 নাম্বার প্রপার্টি। 2 নাম্বার প্রপার্টি, নলের গা হতে যত ভিতরে যাওয়া যাবে প্রবাহী স্তরের বেগ তত বাড়বে। আমি নলের গা থেকে যত ভিতরে যাব প্রবাহী স্তরের বেগ তত কি হবে, বাড়তে থাকবে, কারণ আসঞ্জন বলটা থাকতেছে না। আর লাস্টলি নলের কেন্দ্রে প্রবাহী স্তরের বেগ সর্বোচ্চ। একেবারে নলের কেন্দ্রে প্রবাহী স্তরের বেগটা কি হবে, ম্যাক্সিমাম বা সর্বোচ্চ হবে। এই গেল হচ্ছে আমাদের সান্দ্রতা এবং সান্দ্রতা গুণাঙ্কের থিওরিটিক্যাল জিনিসগুলা। এখন দেখেন এই সান্দ্রতার দুই টাইপের ইকুয়েশন আসে, দুইটা টাইপের। সান্দ্রতার টাইপ 1, প্রবাহিতে এক স্তরের উপর অন্য স্তর চলতে চেষ্টা করলে বা চলতে থাকলে, আমার প্রবাহিতে এক স্তরের উপরে অন্য একটা স্তর চলতে চেষ্টা করছে বা চলতে থাকতেছে, সেক্ষেত্রে আমার কি রকম হবে সান্দ্রতাটা সেটা এখন দেখব। সো এই ক্ষেত্রে সান্দ্র বলটা হচ্ছে F ইকুয়ালস টু ইটা এ ডিভি বাই ডিওয়াই। এখন এই ডিওয়াই নিয়ে ঝামেলা করা যায়। ডিওয়াই হচ্ছে স্তর দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আর পাশাপাশি দুইটা স্তরের মধ্যবর্তী যে দূরত্ব সেটা আবার কণার ব্যাস। পাশাপাশি দুটি স্তরের মধ্যবর্তী দূরত্ব কণার ব্যাস। জিনিসটা খেয়াল করেন, ধরেন এটা একটা স্তর, ঠিক নিচে আরেকটা স্তর আছে। তাহলে এই যে দুইটা স্তরের মধ্যবর্তী যে দূরত্ব, এটা হচ্ছে কণার ব্যাস 2r এর সমান। সো যদি বলে পাশাপাশি দুইটা স্তরের মধ্যবর্তী দূরত্ব কত প্রবাহীর ক্ষেত্রে, ফ্লুইডের ক্ষেত্রে, সেক্ষেত্রে সবসময় আসবে কি, কণার যে ব্যাস সেই কণার ব্যাসটা আসবে। ঠিক আছে। আর যদি সেকেন্ড সিনারিওটা হচ্ছে প্রবাহিতে পরন্ত গোলকের ক্ষেত্রে, F সমান 6 পাই ইটা আর ভি। এটার একটা নাম আছে, এটাকে বলা হয় স্টোকসের সূত্র। x সমান 6 পাই ইটা আর ভি, এটাকে কি বলা হয়, স্টোকসের সূত্র বলা হয়। সো এই গেল হচ্ছে সান্দ্রতার দুইটা সূত্র। এখন আসেন, এইখানে দুর্দান্ত একটা কোশ্চেন আসতে পারে, আমি কোশ্চেনটা আপনাদেরকে করি, কোশ্চেনটা আমার খুব পছন্দ হয়।
জিনিসটা বুঝছেন, আমি একটু স্লোলি সিচুয়েশনটা বলি, এটা আগে বোঝার চেষ্টা করেন। প্রবাহীর একটা লেয়ার বা স্তর আর একটা লেয়ারের উপর দিয়ে চলার চেষ্টা করতেছে। আমি সিনারিওটা এইভাবে বলি, ধরেন আপনি কোনো একদিকে যাচ্ছেন, যাওয়ার সময় আপনি আরেকজনের হাত ধরে টান দিলেন। এখন যার হাত ধরে টান দিলেন, সে যদি সরতে না চায়, তাহলে তার হাতটা কি শুধু টান খাবে না? আবার বলছি, আপনি কোনো একদিকে যাচ্ছেন, যাওয়ার সময় আপনার কোনো একটা বন্ধু বা বান্ধবী, আপনি যদি ছেলে মানুষ হন তাহলে সেক্ষেত্রে আপনার ছেলে মানুষ যে যে বন্ধুটা সে, আর মেয়ে হলে মেয়ে মানুষ যে বান্ধবীটা সে। সো আপনি কোথাও চলার সময় আরেকজনের হাত ধরে টান দিলেন, তাহলে যখন টানটা আপনি দিচ্ছেন তখন তার হাতটা কি টান খাচ্ছে না? আর এই যে টান খাচ্ছে, টান খাওয়াটাই হচ্ছে কৃন্তন। তাহলে প্রবাহিতে পাশাপাশি দুইটা স্তরের কৃন্তন পীড়ন বের করতে বলে যদি, বুঝছেন? এখানে এই যে ইটাটা, এই ইটাটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। এখন আমি যদি জিজ্ঞেস করি প্রবাহিতে দুইটি স্তরের মাঝে কৃন্তন পীড়ন, সো এই যে আমি স্ট্রেসটা দিচ্ছি কিসের জন্য? কৃন্তনের জন্য। সো কৃন্তনটা কি জিনিস? আমরা পড়ছিলাম মডুলাস অফ রিজিডিটি, যে কোনো একটা অবজেক্টকে যখন আমি ডিফর্মড করতেছি, তার আকার আকৃতির পরিবর্তন করতেছি, ওটাই তো কৃন্তন। সো এই যে দেখেন, আমি এটাকে একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি। ধরেন এটা একটা লেয়ার, এই লেয়ারের উপরে আর একটা লেয়ার চলার চেষ্টা করছে। যখনই উপর লেয়ারটা ডান দিকে চলতে যাবে, সে আসঞ্জন বলের কারণে, সরি সংশক্তি বল, এখানে একই রকম লেয়ার, সংশক্তি বলের কারণে নিচের কণাটা থেকে উপরের কণাটা সামনের দিকে যাওয়ার সময় একটা ডিফরমেশন করবে, একটু একটা টান দিবে। তাহলে এখানে কৃন্তন পীড়ন এফ বাই এ, পীড়ন এফ বাই এ ইকুয়ালস টু ইটা ডিভি বাই ডিওয়াই। সো আপনাকে যদি প্রবাহিতে কৃন্তন পীড়ন বের করতে বলে, তখন এই যে এইভাবে বের করবেন, এফ বাই এ ইকুয়ালস টু ইটা ডিভি বাই ডিওয়াই। সো আপনাদের সান্দ্রতা রিলেটেড এই ইস্যুগুলা মাথায় রাখলে অ্যাকচুয়াল ইনশাল্লাহ হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। ফাইনালি আমাদের এই চ্যাপ্টারে আরেকটা জিনিস আছে, সেটা কি ছিল? এই চ্যাপ্টারে ছিল হচ্ছে অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি। অন্তবেগ, টার্মিনাল ভেলোসিটি। এখানে ইম্পর্টেন্ট একটা ইস্যু আছে। যে মুহূর্তে টার্মিনাল ভেলোসিটি বা অন্তবেগে পৌঁছায়, অন্তবেগে পৌঁছানোর মুহূর্তে তরল ফোঁটার উপর লব্ধি বল শূন্য হয়। যে মোমেন্টে অন্তবেগটা রিচ করব, ওই মুহূর্তে তরল ফোঁটার উপরে লব্ধি বল কত হবে? শূন্য হবে। আর লব্ধি বল শূন্য হয় বলেই সে একটা অন্তবেগে পৌঁছায়। সো লব্ধি বল শূন্য হবার কারণে তরল ফোঁটা সমবেগে পড়তে পারে। যদি লব্ধি বল থাকতো তাহলে কিন্তু কোনোদিন সমবেগে নামতে পারতো না। একটু নিউটনের গতির প্রথম সূত্রটা মনে করি।
বাহ্যিক যদি কোনো বল না থাকে তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে। সো অন্তবেগের সঙ্গে কার সম্পর্ক আছে? অন্তবেগ কোথা থেকে আসে? যদি আপনাকে জিজ্ঞেস করে যে অন্তবেগটা নিউটনের গতির কোন সূত্র থেকে আসছে, তাহলে আপনার এখানে অ্যান্সারটা কি হবে? নিউটনের গতির প্রথম সূত্র। তাহলে নিউটনের গতির প্রথম সূত্র। জিনিসটা খেয়াল করেন, এক্সাম কোশ্চেন এইখানে আপনাকে ধরা খাবে। একটা এমসিকিউ দিয়ে দিল যে অন্তবেগের সঙ্গে নিউটনের গতির কোন সূত্র এর মিল পাওয়া যায়। চুপচাপ হা করে তাকায় থাকতে হবে। সো আগের থেকে এই জন্য আমি আপনাদেরকে সিনারিও গুলা বলে দিচ্ছি যে অন্তবেগ যখন অ্যাচিভড হচ্ছে তখন অ্যাকচুয়ালি লব্ধি বলটা কত হয়ে যায়? শূন্য হয়ে যায়। আর লব্ধি বল যেহেতু শূন্য হয়, এটা নিউটনের গতির কোন সূত্র মেনটেন করতেছে? প্রথম সূত্র মেনটেন করতেছে। এখন আমরা সূত্র কি পড়ছিলাম অন্তবেগের বেলায়? ভি ইকুয়ালস টু 2r² রো এস মাইনাস রো এফ ডিভাইডেড বাই 9 ইটা। এটা আমরা সূত্রটা পড়ছিলাম। এখন এইখানে ঝামেলাগুলো হয় কি কি? রো এস কার ঘনত্ব? যে পরে, আর রো এফ হচ্ছে যে মাধ্যমের মধ্য দিয়ে পড়ে। সো এইখানেও অ্যাকচুয়ালি তিনটা ডিফারেন্ট সিনারিও হওয়া পসিবল। এক, পানিতে লোহার গোলক, তরলের মধ্যে কঠিন একটা গোলক পড়তেছে, আমি তরলের মধ্যে একটা কঠিন গোলক ফেলতেছি, তাহলে কে পড়ে? লোহা। কার মধ্য দিয়ে পড়ে? পানি। দুই, বাতাসে বৃষ্টির ফোঁটা, রোএস কে পড়ে? পানি। রোএফ কার মধ্যে দিয়ে পড়ে? বাতাস। তিন, পানিতে বায়ু বুদবুদ, কে পড়ে? এখন পড়ে না, ওঠে। রোএস হচ্ছে বাতাস। কোন মাধ্যমের মধ্যে দিয়ে পড়ে? পানি। এখন আমি এখানে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং কোশ্চেন করব এমসিকিউ এ। কিছু কিছু সময় জাস্ট কোশ্চেন দেখেই অ্যান্সার করে ফেলা যায়। চলেন আমি একটা কোশ্চেন করি। কোশ্চেন, 980 মাইক্রোগ্রাম ভরের একটি পানির ফোঁটা বাতাসে সমবেগে পড়ছে। দেখেন তার ভর কত? 980 মাইক্রোগ্রাম ভরের একটি পানির ফোঁটা বাতাসে সমবেগে পড়ছে। এখন সান্দ্র বল কত বের করতে বলল? একটা জিনিস খেয়াল করেন, 980 মাইক্রোগ্রাম অতিরিক্ত ছোট, এবং পানির তুলনায় বাতাসের প্লবতা এটা কিন্তু প্রায় নগণ্য। তাহলে অ্যান্সার, চোখ বন্ধ করে অ্যান্সারটা দেখেন, বের করে ফেলি। খেয়াল করেন, কনসেপ্টটা খেয়াল করেন, এটা হচ্ছে পানির ফোঁটা। পানির ফোঁটার উপর কি কি বল কাজ করে? ওজন নিচের দিকে কাজ করবে এমজি, উপরের দিকে কাজ করবে কি? প্লবতা ইউ, আরেকটা কাজ করবে সান্দ্র বল এফটি।
এখন একটা জিনিস খেয়াল করেন, প্লবতা কি? বস্তু দ্বারা অপসারিত যে প্রবাহী আছে সেটার ওজন পানির তুলনায় বাতাসের যে প্লবতা সেটা খুবই নগণ্য। সো বাতাসের প্লবতা ইগনোর করা যায় এখানে। পানির ঘনত্ব 1000 কিলোগ্রাম পার কিউবিক মিটার, আর বাতাসের ঘনত্ব লেস দেন 2 কিলোগ্রাম পার কিউবিক মিটার। তাহলে কি বাতাসের ঘনত্বটাকে ইগনোর করা যাচ্ছে না? রো অফ এয়ার মাচ মাচ লেস দেন রো অফ ডাব্লিউ। তাহলে আমরা কি প্লবতাটা কি ইগনোর করতে পারি? প্লবতা ইগনোর করা যায়। তার মানে আমার এখানে সান্দ্র বলটা হচ্ছে ওজনের সমান। এবার ওজন তাহলে 980 মাইক্রোগ্রাম, 980 ইন্টু 10⁻⁶ ইন্টু 9.8 নিউটন। কাজ শেষ। আশা করি সবাই বুঝতে পারছেন যে কনসেপ্টটা কেন ইম্পর্টেন্ট। লাস্টলি এখান থেকে আর একটা মাত্র জিনিস মাথায় রাখতে হবে, অনেকগুলি ফোঁটা একত্রিত হলে আর ব্যাসার্ধের এন সংখ্যক পানির ফোঁটা একত্রিত হলে তাদের অন্তবেগ কত গুণ বাড়বে। সো আমার আর ব্যাসার্ধের এন সংখ্যক পানির ফোঁটা একত্রিত হয়ে যাচ্ছে। এখন দেখেন নরমালি অন্তবেগ ভি সমান কি 2r² রো এস মাইনাস রো এফ ইন্টু জি ডিভাইডেড বাই 9 ইটা। এখন একটা জিনিস খেয়াল করেন আপনারা, এইখানে আমার পানির ফোঁটা একত্রিত হচ্ছে, ব্যাসার্ধ বাড়তেছে, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু r²। সুতরাং v2/v1 সমান r2² আর r2 সমান কিউবিক রুট n r1। এটা আজকের একদম শুরুর দিকেই পাইছি যে অনেকগুলো ফোঁটাকে একত্রিত করলে শেষে যে চূড়ান্ত যে আয়তন হয় সেই চূড়ান্ত আয়তন থেকে আমি ব্যাসার্ধটা বের করতে পারি। অঙ্ক শেষ হয়ে গেছে, আর কিছু লাগবে না আপনার। সুতরাং এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রবাহী পদার্থের ডিটেলস, মানে প্রবাহী একেবারে ডেপথ ডিটেলস ইনশাল্লাহ শেষ হয়ে গেল।